পরদিন 21শে ফেব্রুয়ারি আমতলায় সমাবেশ হয়। এদিকে আবার সর্বদলীয় যে একটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, যদিও তার প্রধান ছিলেন মৌলানা ভাসানী, কিন্তু সেইখানে কিন্তু অধিকার 4 জন বাদে বাকিরা বললো যে 144 ধারা ভাঙা যাবে না, 144 ধারা ভাঙলে সমস্যা হবে। সমস্যাটা আর কিছুই না, এই 4 জন বাদে বাকিরা ছিল পদলোভী, যে তারা এমএলএ হবে, এমএলএ হলে পরে তারা সুযোগ সুবিধা ভোগ করবে। সেই জন্যই তারা 144 ধারা ভাঙার বিপক্ষে গেল। তো যারা ভাঙার বিপক্ষে, তৎকালীন আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক অন্যতম ছিলেন ওই এর বিরুদ্ধে, 144 ধারা ভাঙার বিপক্ষে। পরদিন 21শে ফেব্রুয়ারি ওই আমতলায় সভা হলো, সভা অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার ছাত্র কোত্থেকে আসলো এটা বলা, এটা চিন্তাও করা যায়নি যে এত ছাত্র ছাত্রীর সমাবেশ ঘটবে। সেখানে প্রথমে শামসুল হক বক্তৃতা দিতে উঠলেন। তিনি বললেন যে না, বর্তমান অবস্থায় 144 ধারা ভাঙাটা মানে সঠিক হবে না। তো এই অবস্থায় আর গাজীউল হক ছিলেন ওই সভার সভাপতি। তিনি তখন আব্দুল মতিন ভাইকে বললেন, ওই ভাষা মতিনকে বললেন বক্তব্য রাখার জন্য। তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে না, আজকে 144 ধারা আমরা ভাঙবই, তাতে যদি আমাদের উপরে আক্রমণ আসে তো আক্রমণ আসবে। এই বলে তিনি আর দেরি করতে পারেননি। হাজারো ছাত্র ছাত্রী মিছিল করার জন্য মানে এগিয়ে গেল গেটের দিকে। সেই গেটে এগিয়ে যাওয়া প্রথম তারা ঠিক করলো 10 জন করে বেরিয়ে যাবে। তো প্রথম 10 জন বেরিয়ে যাবে, এরপরে 10 জন, এইভাবে। কিন্তু কয়েকটা এরকম 10 জনের দৌড়তে যাওয়ার পরেই দেখা গেল যারা লাঠিচার্জ করলো, লাঠিচার্জের পরে গুলি চললো এবং সেই গুলিতে নিহত হলেন বেশ কয়েকজন। এর মধ্যে আমরা উল্লেখনীয় হিসাবে যাদের নাম পাই, রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর। এর মধ্যে বরকতের মৃত্যুটা হচ্ছে, এর পাশেই ছিল তৎকালীন মেডিকেল কলেজের ছাত্রাবাস। সেই মেডিকেল কলেজের ছাত্রাবাসটা ওই বেড়া দেওয়া, ওই যে কি বলে এটাকে, ওই বাঁশের কঞ্চির বেড়া দেওয়া। সেই বারান্দায় তিনি দাঁড়িয়েছিলেন, সেখানে গুলি গিয়ে লাগলো বরকতের। কি দুর্ভাগ্য বরকতের! যদিও এখন পর্যন্ত সর্বোচ্চ শহীদের মর্যাদা তিনি পাচ্ছেন, কিন্তু এই বরকতের বাড়ি ছিল তৎকালীন মুর্শিদাবাদে। তিনি এসেছিলেন এইখানে মুর্শিদাবাদ থেকে পড়াশোনা করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি। সেইখানে গুলি খান, মারা যান। এই মারা যাওয়ার পরে তার ডেড বডি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তাকে মৃত্যু ঘোষণা করে। এইভাবে এই সালাম, জব্বার, শফিউর তারাও মৃত্যুবরণ করেন। এই মৃত্যুবরণের খবর যখন ছড়িয়ে পড়ল ঢাকা শহরে, তখন কেউ কারোর আহ্বানের দরকার পড়েনি। সারা ঢাকা শহর হরতালে একেবারে স্বতঃস্ফূর্ত এক হরতাল সংগঠিত হয়। তো এই অবস্থার মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি গেল। এই 21শে ফেব্রুয়ারি পর 21শে ফেব্রুয়ারি আরেকটা ঘটনা তো না বললেই নয়। বর্তমান যে জগন্নাথ হল, যেটা জগন্নাথ হলের যে মিলনায়তন, সেইখানে তখন পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির বৈঠক বসত। সেই বৈঠকে প্রথমে মৌলানা ধীরেন্দ্রনাথ দত্ত, পরে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, আরো কয়েকজন, তারা বলল যেখানে আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা গুলি খেয়ে মরে, সেইখানে আমরা বসে এই অধিবেশনে থাকতে পারি না। এই বলে একের পর এক তারা পেরিয়ে আসলেন। সেই অধিবেশন বন্ধ হয়ে গেল। এই হচ্ছে মূলত 21শে ফেব্রুয়ারির ঘটনাটা। তারপরে পরের দিন আবার হরতাল হলো। এরপরে এরকম ভাবে সারা দেশে হরতাল, আন্দোলন, সংগ্রাম এগিয়ে চলল। এরপরে যেটা হলো, ওই মৌলামিন চলে গেল, তারপরে আসলো নির্বাচন। সেই নির্বাচন 1954 অনুষ্ঠিত হলো। ইতিমধ্যে আওয়ামী মুসলিম লীগ তারপরে তার সাথে কয়েকটা দল মিলে যুক্তফ্রন্ট গঠন করলো। কয়েকটা দলের মধ্যে বলতেই হয়, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, হক ভাসানী, হক সাহেবের কথা বলতে গেলে যে কথাটা আসে তারা অনেকে ভালো লাগবে না। হক সাহেবের একটা চিন্তা চেতনাই ছিল যে ক্ষমতায় কি করে যাবে। আমি একটা কট্টর ভাবে সমালোচনাটা করছি,
তিনি জনগণের মুক্তি চাইতেন, এটা ঠিক, কিন্তু ওই তিনি ঋণ সালিসি বোর্ড করে, তিনি যখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ঋণ সালিসি বোর্ড করে কৃষকদেরকে ওই ঋণের হাত থেকে মুক্ত করেছিলেন, এটা সত্যি কথা। কিন্তু আবার এটাই সত্যি কথা যে তিনি ক্ষমতায় যেতে চাইতেন, যদি একটা অজুহাত দাঁড় করাতেন এবং ক্ষমতায় যেতে চাইছেন জনগণের সুযোগ, জনগণের অধিকার দেওয়ার জন্য। কিন্তু এটা তো অধিকার না। যুক্তফ্রন্ট করতে গিয়ে তিনি কি করলেন, নজামে ইসলামকে যুক্তফ্রন্টে ঢোকালেন। তারপরে তিনি কি করলেন, আরো এরকম দুজন যারা কিছুতেই যুক্তফ্রন্টে যাওয়ার উপযুক্ততা তার ছিল না, যোগ্যতা, তাকেও তিনি এটাতে ঢোকালেন যুক্তফ্রন্টে। এইভাবে যুক্তফ্রন্টের নির্বাচন হয়, যেই নির্বাচনটি ইতিহাসে হক ভাসানী নির্বাচন বলে পরিচিত। তো সেই নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগ, যাদের নেতৃত্বে বলা চলে বা যাদের পাকিস্তান কায়েম হয়েছিল, তারা শোচনীয় ভাবে পরাজিত হয়। মাত্র 9টা সিট পায় 209টার মধ্যে। এই হচ্ছে তৎকালীন যুক্তফ্রন্টের ইতিহাস। এবং হক সাহেব মুখ্যমন্ত্রী হন। হক সাহেব মুখ্যমন্ত্রী হয়েই তিনি 9 জনের মন্ত্রিসভা গঠন করলেন। সেই 9 জনের মন্ত্রিসভায় 4 জনই তার লোক ছিল, এর মধ্যে একজন নজামে ইসলামের একজনকে তিনি তার মধ্যে অন্তর্ভুক্ত করলেন। এই হচ্ছে যুক্তফ্রন্টের ইতিহাস। কিন্তু এই যে হক সাহেব যত কিছুই করুন, তিনি মানব বিরোধী ছিলেন, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবং তিনি বলতেন যে আমি আগে বাঙালি তারপরে মুসলিম, এটা কিন্তু তিনি বলতেন। তবে দেখা গেল যে আবার মন্ত্রিসভা হলো, সেই মন্ত্রিসভা আতাউর রহমান খান মন্ত্রী হলেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না। এটা হলো 58-তে। এই যে পাকিস্তানের ইতিহাস যে কি ন্যাক্কারজনক ইতিহাস। পাকিস্তানের সামরিক শাসন জারি করলেন তৎকালীন ইস্কান্দার মির্জা, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট। জারি করে সামরিক শাসন হিসাবে নিযুক্ত করলেন তৎকালীন সামরিক বাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খানকে। কিছুদিন পরেই দেখা গেল, কিছুদিন না, মাত্র 7 দিন পরে আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে পরিষ্কার রিভলভারের ডগায় তাকে পাকিস্তান থেকে বিতাড়িত করে ওই প্রেসিডেন্ট হয়ে গেলেন আইয়ুব খান। সে প্রেসিডেন্ট হয়েই তিনি একের পর এক উল্টো পাল্টা করে যাচ্ছেন। তিনি মৌলিক গণতন্ত্র নামে এক অদ্ভুত গণতন্ত্র পাকিস্তানে চালু করলেন। অদ্ভুত গণতন্ত্র কিরকম, যে আগে হবে ইউনিয়ন কাউন্সিল, তখন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হবে, তারা নির্বাচিত করবে ওই আইনসভার প্রতিনিধি এবং প্রেসিডেন্ট। তবুও 1965-তে যে এই নির্বাচন মানেই হচ্ছে আইয়ুব খান এবং তার বিরুদ্ধে বিরোধী দল দেখলো যে এই পূর্ব পাকিস্তানে তো যাকেই দেওয়া যাক বিরোধী দল জিতবে। তারা তখন পশ্চিম পাকিস্তানের একজনকে বাছাই করার চেষ্টা করলো। সেই পশ্চিম পাকিস্তানের একজন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না। কেন তাকে করলো, যে একটা জিন্নার প্রভাব তখনও পাকিস্তানে রয়েছে, পশ্চিম পাকিস্তানে, ওইখানে বিরাট একটা মেজরিটি পাবে, আর এইখান থেকে যদি কিছু পায় তারা তো জিতে যাবে। ফাতেমা জিন্নাই হেরে গেল, আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এটা হচ্ছে 65-র ঘটনা। এইভাবে 65-র পরে ওই আইয়ুব খান একের পর এক অত্যাচার, উৎপীড়ন, জুলুম চালিয়ে যাচ্ছে বাঙালির বুকে। তারপরে কি হলো, 1968-তে একটা ঐতিহাসিক ভুল করে আইয়ুব খান। সেই ভুলটা হলো আগরতলা ষড়যন্ত্র নামে একটা ষড়যন্ত্র করে, যে সে একটা কাহিনী দাঁড় করায় যে ওই শেখ মুজিবের নেতৃত্বে আগরতলায় পাকিস্তানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। এই বলে তিনি ওই শেখ মুজিব এবং আরো কয়েকজনকে আসামি করে একটা মামলা, দেশদ্রোহিতার মামলা দাঁড় করায়। তখন এই দেশদ্রোহিতার মামলা যে দাঁড় করালো, সেই মামলা ধোপে টিকবে না, খুব ভালো করে বুঝতে পারছিল। আচ্ছা, তারপর ওই সময় মৌলানা ভাসানী, মুসলিম জননেতা মৌলানা ভাসানীর অবদান, একটা ঐতিহাসিক অবদান, এই চিন্তাই করা যায় না। 1969